আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাখালী বাস টার্মিনালে। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে সিলেট। আমরা আজকে চলে যাব ঢাকা থেকে সিলেটে ঘুরতে। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে মহাখালী থেকে কেন। তো মহাখালী থেকে হচ্ছে বাস চলে, এই বিলাস যেই পরিবহন দেখতে পাচ্ছেন এটা, এবং হচ্ছে অ্যানা ওরা সার্ভিস দিয়ে থাকে। আমি নর্মালি টিকিটটা কেটেছি অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আর আজকের যাত্রার সঙ্গী হচ্ছে অ্যানা বাস, আমি হচ্ছে অ্যানাতে করে যাব। আর আপনারা চাইলে হচ্ছে মহাখালীতেও যেতে পারেন, আবার হচ্ছে চাইলে যাত্রাবাড়ি হয়েও যেতে পারেন, কোনো সমস্যা নেই। মানে সায়দাবাদ হয়ে যেতে পারেন, ওই সাইড থেকে হচ্ছে হানিফ, শ্যামলী ওগুলার সার্ভিস অ্যাভেলেবেল থাকবে। আমার মহাখালী থেকে সুবিধা হয়েছে, যার জন্য আমি হচ্ছে মহাখালী থেকেই টিকিটটা কেটেছি। দেখতেই পাচ্ছেন সামনেই বাস, ডান সাইডে যে বাসটা দেখলেন, হ্যাঁ অ্যানা, এটাই হচ্ছে আজকে আমার যাত্রার সঙ্গী। আর আমার টিকিট পড়েছিল 670 টাকা। আর হানিফে গেলে আপনাদের ভাড়া পড়বে 700 টাকার মতো। কথা না বাড়িয়ে চলুন সরাসরি যাত্রাটা উপভোগ করি। দেখা হবে সকাল 5টায়, আমার গাড়ি ছিল রাত 10:30টায়। বাইরে আলো দেখতে পাচ্ছেন, অনেকেই ভাবছেন হয়তো এখনও নামছি না কেন। আমার না নামার কারণ হচ্ছে আমি এখনও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হাইওয়েতে আছি, ব্রাহ্মণবাড়িয়া সিলেট হাইওয়েতে। কারণ এখন পর্যন্ত আমি পৌঁছতে পারিনি, কারণ ওই দিন রাতে এত পরিমাণ জ্যাম ছিল। বাস 3:30টায় স্টার্ট বন্ধ করেছিল এবং সকাল 8টায় আবার স্টার্ট দেয়, এবং সিলেট পৌঁছতে পৌঁছতে আমার সময় লেগেছিল 12টা, দিন 12টা। ফাইনালি আমি চলে আসলাম সিলেটে। আর আমি এখন দাঁড়িয়ে আছি হুমায়ুন চত্বরে। আর এই হুমায়ুন চত্বর থেকেই আমরা হচ্ছে সিএনজি বাইক, যেটা সুবিধা হয় ওইটা ভাড়া করব। আর আপনারা যেটা করবেন, বাস থেকে সরাসরি এখানে নামার চেষ্টা করবেন, কারণ যদি আপনারা কদমতলী বাস স্ট্যান্ডে নামেন তাহলে কিন্তু আবার হচ্ছে আপনাকে পিছিয়ে আসতে হবে। কারণ এই জায়গাতেই হচ্ছে মূলত সিএনজি বাইক একটু বেশি পাওয়া যায় আর কি, এখানেই হচ্ছে অ্যাভেলেবেল থাকে বেশি। তো আপনারা আপনাদের মতো হচ্ছে বাইকে যদি সুবিধা হয় তাহলে বাইক নেবেন, সিএনজিতে সুবিধা হলে সিএনজি নেবেন। এখানে মোটামুটি ভাড়া ওরা একটু বেশিই চায়, কারণ আমরা হচ্ছে বাইকওয়ালার সাথেও কথা বলেছি। 2 জনের জন্য 1500 টাকা চেয়েছে, এবং সিএনজিও মোটামুটি এমনই চেয়েছে, 1800 থেকে 2000। তবে আমরা হচ্ছে সেটা 1500 টাকায় কনফার্ম করি। আর অবশ্যই দামাদামি করবেন। আর 1500 টাকায় আমরা হচ্ছে এই সিএনজিটা ভাড়া করে নেই। আপনারা চাইলে 5 জনও যেতে পারেন, এতে ড্রাইভারের কোনো সে নেই। আবার একাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আসলে গ্রুপ ট্যুরে গেলে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে টাকাটা একটু সেভ হয়, এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, আমরা হচ্ছে এখন এই সিএনজিটা নিয়ে নেই সারাদিনের জন্য। সারাদিন বলতে হচ্ছে আমি অলরেডি লেট করে ফেলেছি, কারণ আস্তে আস্তে 12:30 বেজেছে। আর এখন সরাসরি আমরা চলে যাব হচ্ছে মালনীছড়া চা বাগান। আর চা বাগান দেখার পরে আমরা চলে যাব সাদা পাথর ভোলাগঞ্জ। আর ভোলাগঞ্জের সাদা পাথর শেষ করে তারপর যাব আমরা রাতারগুল। তো চলুন যাওয়া যাক, আমাদের সাথে আপনারাও এই জার্নিটা এনজয় করুন। হ্যাঁ কি মাঝখানেটা দিয়ে যেতে গেল না? চা বাগানে আসছি আমরা। মেঘলা আকাশ থাকলে ভালো হইতো, মেঘলা ওয়েদার থাকলে ভালো হইতো। প্রচন্ড রোদ, আজকে কপাল খারাপ। এই জায়গায় তো মূলত সকালে আসার কথা ছিল, বাট এখন বাজে 12:30টার উপরে। ঠান্ডা আছে মোটামুটি ভালোই। এই জায়গায় ঢুকতে গেলে নাকি একটা নিয়ম ফলো করতে হয়, সেটা হচ্ছে এই জায়গায় যারা গার্ড মানে কাজ করে অথবা গার্ড জানি না, বললো গার্ড তারা দেখাশোনা করে, তাদেরকে নাকি একটা বকশিস দিতে হয় যদি গাইড নেন। তাইলে হচ্ছে কত নিষাদ কত হলো
200 গাইড নিলে 220 টাকা। 220 টাকা, যদি গাইড নেন তাহলে 220 টাকা। এদিক দিয়ে ঘুরায় দেখাবে আপনাদেরকে। আর যদি একা একা ঘুরেন অথবা একা একা যান তাহলে ওদেরকে একটা বকশিস দিতে হয় আর কি। এই, আমরা 240 টাকা দিছি, দিয়ে ঢুকলাম। জিজ্ঞেস করছি যে কোন দিক দিয়ে যাবো, বলছে এদিক দিয়ে যান, দেখাই দিচ্ছি আর কি। চলেন যাই, দেখি কতটুকু যাইতে পারি আর কি কি দেখতে পারি। মোটামুটি এই চা বাগানটা হয়তো সকালে নয়তো বিকালে ঘোরাটা বেটার অপশন, ঠিক আছে স্যার? সকালে অথবা বিকালে। আর যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে আপনি যে কোনো টাইমেই আসতে পারেন। না এদিক দিয়ে না, এদিক দিয়ে না। ওইটা মনে হয় রাবার বাগান। Wow. ওই যে এদিকে মানুষ কাজ করতেছে। সুন্দর, মনে হচ্ছে পাহাড়ের একটা গ্রামে আসছি এমন মনে হচ্ছে। ওদিকে কি রেল লাইন আছে ভাই? না ভাই, আচ্ছা আচ্ছা। এটা তো তো রেল লাইন, রেল লাইনে তো লইয়া তো যে লাভা ছড়া উদ্যান না কি কয় এটা? একটা গ্রাম, মানে গ্রাম বলতে কি চাষাবাদ করতেছে মানুষরা, বাসা বাড়ি খুব সুন্দর। মানে এমন একটা পরিবেশ যেটা হচ্ছে মনে হচ্ছে কি পাহাড়ি কোনো অঞ্চলে আসছি, এমন যে পাহাড়ের উপরে ঘুরতেছি। মালনীছড়া চা বাগান, কি অপরূপ সৌন্দর্য তার, তাই না? মালনীছড়া চা বাগান হলো বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। মালনীছড়া চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হার্ডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠিত করেন। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বেই অবস্থিত। মানে সত্যি খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে যাওয়ার পরে ক্রিয়েট হয়েছে। যদি সময়টা সকাল অথবা বিকাল হতো, আমার মনে হয় না এই জায়গা থেকে আমার আসতে মনে চাইতো। মানে আপনাকে ফুললি ফ্রেশ করে দিবে, মানে এত সুন্দর বাতাস, যদিও তখন ছিল না, বাট আপনার হচ্ছে গরম লাগবে না। মানে চারদিকে এমন সবুজ পাহাড়ে চা বাগান, খুব সুন্দর, মানে আপনাকে মনোমুগ্ধ করে দিবে। খুব সুন্দর একটা পরিবেশ। মনে হচ্ছিল না যে আসি, বাট আমাদের আরও অনেক জায়গা ঘুরতে হবে, এই জন্য হচ্ছে আমাদের আবার ব্যাক করতে হবে। তো এই মানে ঘুরে ফিরে একই, চোখের সৌন্দর্য আর কি, শান্তি একটা। তবে সেটা বিকেল অথবা সকাল হলে ভালো হয়, এছাড়া আসলে খুব রোদ তো কষ্ট হয়ে যায়, আবার বাতাসও নাই, ঠিক না নিশাদ? এখন আমরা এই চা বাগান থেকে বেরিয়ে সরাসরি গোলাপগঞ্জ চলে যাবো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জ সাদা পাথর। আর আজকের ট্যুরটা আমি হচ্ছে আমার কাজিন নিশাদের সাথে দিচ্ছি।
ম্যাক্সিমাম বলতে কি সব সময় আমরা হচ্ছে অলওয়েজ, আমি আর নিশাদ দুইজন একসাথেই ঘোরাঘুরি করি। ও প্রচুর ঘোরার পাগল, ওই ম্যাক্সিমাম টাইমে হচ্ছে নক করে যে চল এই জায়গায় যাই অথবা ওই জায়গায় যাই। যাই হোক, তো আমরা এখন দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জ। তো এটা আমার প্রথম টাইম, এর আগে আমি কখনোই আসিনি। তো কোন দিকে যাব অথবা কোন দিকে গেলে ভালো হবে সেটা বুঝতে পারছিলাম না, যার কারণে এদিক সেদিক ঘুরতেছিলাম। তো আপনারা যেটা করবেন, যেহেতু আমি গিয়েছি, আমি একটা বিষয় দেখেছি অথবা একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে, এখন আমি আপনাদেরকে বলবো ওইখানে গিয়ে আপনারা চাইলে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। দুপুরের খাওয়া দাওয়া সেরে পাশেই হচ্ছে নৌকা আছে, নৌকা দিয়ে হচ্ছে আপনার সরাসরি চলে যাবেন সাদা পাথর। ঠিক আছে, তো কিভাবে যাব সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, বলে দিচ্ছি, সমস্যা নাই। তো প্রথমে আমি ভেবেছিলাম ওই সামনেই হয়তো সাদা পাথর। আমার আসলে আইডিয়াও ছিল না যে নৌকা দিয়ে যেতে হয়, কারণ এর মানে আমি কোনো রিভিউ টিভিউ দেখি নাই অথবা কোনো ভিডিও দেখি নাই, যার কারণে আমার কোনো আইডিয়া ছিল না, কাউকে জিজ্ঞেসও করি নাই। তো সরাসরি আমি সামনের দিকে যাচ্ছিলাম, আমি ভেবেছিলাম যে সামনেই হয়তো সাদা পাথর। এমনি নৌকাতে যাওয়ার লোক সাদা কথা। ওই থেকে নৌকা দিয়ে যাইতে হয়। ওরে আল্লাহ, আর আমি ভাবছি যে সামনে মনে হয় সাদা পাথর। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করছো, কি পরিমাণ রোদ, আবার ওই যে পাহাড়ের উপরে একদম মেঘ কিন্তু কালো হয়ে আছে, দেখছো? রোদটা না থাকলে পরিবেশটা 100 থাকতো, ঠিক না? ব্রাদার, ট্রলার কোন দিক দিয়ে স্যারে? কোন দিকে? সেদিক দিয়া। তাহলে এদিকে কি ভাই, এদিকে কিছু আছে? ও, আর হিন্দি দেখা যায় ট্রলার দিয়ে পরে সাদা পাথর যাইতে হয় না? চলো। আমরা এতক্ষণ ভুল সাইডে আসছি। নর্মালি হচ্ছে বাস থেকে নেমে অথবা গাড়ি থেকে নেমেই এদিকে হচ্ছে পাহাড়, দেখবেন পেছনে পাহাড়। তো এদিকে নর্মালি কিছু দেখার মতো নাই, মানে ওই পর্যন্তই আপনি যেতে পারবেন। যদি সাদা পাথর যেতে চান তাহলে ট্রলার হচ্ছে ওই দিক থেকে ছাড়ে। লোকাল একজনকে জিজ্ঞেলাম, উনি বললো ওদিক থেকে ছাড়ে, তো ওদিকে যাচ্ছি। প্রচণ্ড রোদ, রোদটা না থাকলে ভালো হতো। এদিকে রোদ, আবার পাহাড়ের উপরে মেঘ, খুব সুন্দর একটা পরিবেশ। আচ্ছা যাই হোক, যাই ট্রলারের এদিকে যাই, তারপর ট্রলার দিয়ে সাদা পাথর। চলো। এবং আমরা গ্রুপটা ক্রিয়েট করে একসাথে আমরা হচ্ছে একটা নৌকা নিয়ে নিই। আপনারাও যেটা করবেন, সেখানে যদি আপনারা কম থাকেন মানুষ সংখ্যা, তাহলে যেটা করবেন একটা গ্রুপ খুঁজবেন, 3 থেকে 4 মিনিট হয়তো সময় লাগবে, পেয়ে যাবেন। তাহলে হচ্ছে আপনাদের যেই টাকাটা ওইটা সেভ হবে, আদারওয়াইজ আপনাকে হচ্ছে 800 টাকা আপনার যতজন থাকবেন ততজনের আসলে পে করে যেতে হবে, ভাড়াটা বেশি পড়ে যাবে। যেটা আমরা করেছি সেটা হচ্ছে গ্রুপ বানানোর কারণে আমাদের ভাড়াটা কম পড়েছিল। যাই হোক, আমরা হচ্ছে এখন নৌকায় উঠতেছি, আমরা নৌকা দিয়েই আমাদের আসলে ওই পারে যেতে হবে। আর যেটা করবেন অবশ্যই হচ্ছে যে ড্রাইভার থাকবে ওনার নাম্বারটা রেখে দিবেন, কারণ ওনারা কিন্তু আপনাকে হচ্ছে ওই পারে নামিয়ে দিয়ে আবার চলে আসবে। ঠিক আছে, চলে আসবে, যার কারণে আপনার হচ্ছে ঘোরাফেরা শেষ করে এসে আপনাকে ফোন দিতে হবে, যার জন্য আপনি নাম্বারটা অবশ্যই মনে করে রাখবেন এবং ট্রলার নাম্বারটাও মনে রাখবেন। ট্রলার থেকে নেমে এখন আমরা সাদা পাথরের সামনেই দাঁড়িয়ে আছি, একটু সামনে আগালেই আমরা হচ্ছে সাদা পাথরে পৌঁছে যাব।
আমাদের নৌকায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগছে নদীটা পার করতে। তো চলুন, আমি আসলে খুব এক্সাইটেড, কেননা হচ্ছে ইদানিং ফেসবুকে অনেক পোস্ট দেখতেছি যে সাদা পাথর আসলে পাথর নাই, পাথর নিয়ে যাচ্ছে। যার কারণে আমি খুব এক্সাইটেড যে আসলে ওই জায়গায় গিয়ে আমি কি দেখব, মানে টোটালি ফাঁকা নাকি আদৌ কিছু পাথর থাকবে। তো যাই হোক, চলুন আমাদের সাথে আপনারাও দেখুন সামনে কি আছে। আমরা সাদা পাথরের খুবই কাছে দাঁড়িয়ে আছি, হাঁটতেছি পাশেই, সামনেই পানি। আমার যতটুকু মনে হচ্ছে যে আসলে ফেসবুকে আমরা যা দেখতেছি অথবা আমাদেরকে দেখানো হচ্ছে ওরকম কিছুই না। আমার মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ পাথর আছে, এবং আমি একটু পরে আরও ক্লিপ আপনাদেরকে শেয়ার করব অথবা দেখাবো। দেখতে পারলে আপনারাই আসলে বুঝতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো পর্যটক যথেষ্ট পরিমাণ কম ছিল, যার কারণে আমি খুব হ্যাপি ফিল করতেছিলাম। কেননা আসলে আমার কেমন মনে হয়, মানুষ বেশি থাকলে একটু বাজারের মতো লাগে, গিজ বেশি লাগে, মানে মনের দিক থেকে আসলে শান্তি পাই আর কি। মানে ওই সামর্থ্য তো আর নাই যে আমি জায়গা কিনে ফেলবো, তবে মানুষ কম থাকলে একটু বেটার ফিল হয়, এই আর কি। তো এই ফেসবুকের আসলে ওই যেই পোস্ট অথবা যেই ভিডিও আমরা দেখে এসেছি অথবা দেখতেছি, ওইসবের কারণে আমার মনে হয় এটা একটা ইফেক্ট পড়ছে, যে এই কারণে এই জায়গায় আসলে খুব কম পরিমাণ পর্যটক আমি দেখতে পাচ্ছি। তো আমি ক্লিপ কিছু দেখাবো। আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণ পাথর আছে, অলরেডি আপনারা দেখতেছেন কিন্তু, ঠিক আছে, আমি আরও দেখাবো, সমস্যা নেই, চলেন। আমি এখন দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জ সাদা পাথরে। ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এটি ঢালা নদীর তীরেই অবস্থিত। ভোলাগঞ্জের ঢালা নদী দেশের বৃহত্তম পাথর কোরিয়ার অঞ্চল। এখান থেকে ছাতক পর্যন্ত 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে ভোলাগঞ্জ রূপওয়ে বা রজ্জুর পথ। বুঝতেই পাচ্ছেন কতটা লম্বা। সাদা পাথর জায়গাটা আসলে এমন, আপনার যখন আপনি আসলে জার্নি করে এত দূর পর্যন্ত যাবেন, এই ঠান্ডা পানি দেখে আপনার আসলে সব ক্লান্তি দূর হয়ে যাবে। একটা অবাক করা বিষয় হচ্ছে, এত রোদের মধ্যেও পানিটা এত পরিমাণ ঠান্ডা ছিল, মানে এটা আমি কখনো আশাও করি নাই। আমি যখন খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম লাগতেছিল, বাট পানিতে যেই না আমি পা রাখলাম, মানে এত পরিমাণ ঠান্ডা, আমার মনে হয় যে মানে মাত্রই বরফ থেকে গলে পানিটা আসতেছে, এমন ঠান্ডা ছিল পানিটা। মানে আপনি ওইখানে গেলে আপনার অসম্ভব ভালো লাগবে, সত্যি কথা, আপনাকে যেতে হবে। আমার কথা আসলে আমি ওইভাবে আপনাকে বোঝাতে পারবো না, অথবা আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনার বিষয়টা উপভোগ করতে হলে অবশ্যই সশরীরে যেতে হবে, আর আমি অবশ্যই বলবো সশরীরে যান, বিষয়টা উপভোগ করুন, এনজয় করুন। খুবই অসাধারণ একটি জায়গা। আমাদের এখন যাওয়ার পালা হয়ে এসেছে, অনেকক্ষণ এই জায়গাটা উপভোগ করলাম। এখন আমরা চলে যাব সরাসরি রাতারগুল। অলরেডি আমরা লেট, ফার্স্টেই বলেছি আমরা আজকে সিলেটে খুব লেটে পৌঁছেছি, যার কারণে সময় কভার করতে পারিনি ওইভাবে। এখন আমরা সরাসরি চলে যাব সিএনজি নিয়ে রাতারগুল দেখতে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন একটা নৌকা ভাড়া নেই, এবং নৌকার ভাড়া পড়েছিল 900 টাকা। এখানেও সেম, 4 থেকে 5 জন উঠতে পারবেন। গ্রুপ থাকলে এই হয় সুবিধা, টাকাটা কম খরচ হয়। যাই হোক, আমরা এখন রাতারগুল ফরেস্টের দিকে আগাবো। সন্ধ্যা অলমোস্ট হয়ে এসেছে, যার কারণে যতটুকুই দেখা যায় দেখবো। চলুন।
এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর রাতারগুল। রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। এক সময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে যোগীরকান্দি, মায়াবন, জুবির বন ও লক্ষ্মী বাওর জলাবন নামে আরও জলাবন বাংলাদেশে খুঁজে মিলে। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম একটি। এই জলাবনের আয়তন 3,325 একর। একে রাতারগুল সোমফায়ার ফরেস্ট হিসেবেও অবহিত করা হয়ে থাকে। এর 504 একর এলাকাকে বাংলাদেশের সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়াও 31 মে 2015 তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর 224.25 হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে। এই এলাকাকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা রাতারগুল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। সত্যি খুব অসম্ভব একটা সৌন্দর্য আসলে এই রাতারগুলে লুকিয়ে আছে। আপনি যখন আপনার আশেপাশে সকল জায়গা ঘুরে ক্লান্তি ভরা শরীর নিয়ে যখন আপনি আসলে নৌকায় চড়বেন রাতারগুল দেখার জন্য, বিশ্বাস করেন আপনার সকল ক্লান্তি মুছে যাবে, সব ভুলে যাবেন। এত সুন্দর মনে হবে যে এই জায়গাতেই থেকে যাই। আসলে পর্যটক জায়গাগুলো আসলে এমন একটা বিষয় যে আসলে যেখানেই যখন যাবেন আপনার মনে হবে যে এখানেই থেকে গেলে হয়তো ভালো হতো। তবে দিন শেষে আমি এটা বলবো যে আসলে সকল জায়গা ঘোরার পরে যখন আমরা এই জায়গাটায় ঘুরতে আসি, আমাদের সকল ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস, পানির মধ্যে একটা ভাসমান বন, খুব সুন্দর। মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনাকে হচ্ছে এটা উপভোগ করতে হলে যেতে হবে, দেখতে হবে, নিজের ভেতর নিতে হবে। দ্যাটস ইট। তো আসলে যদি বাসায় বসে না থাকে এখনই বেরিয়ে পড়ুন আর ঘুরে আসুন, সিলেটের সৌন্দর্য দেখে আসুন, নিজের চোখে উপভোগ করে আসুন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম লোক হচ্ছে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। আমি জানি না এটা আপনাদের আসলে করতে কষ্ট হয় কি না। সিম্পল জাস্ট একটা ক্লিক করবেন, দ্যাটস ইট। জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। আর কিছু জানি না, কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। অবশ্যই হচ্ছে ভিডিও যখন দেখতে থাকবেন অবশ্যই দেখার সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন। আর এই আর কি, আর কিছু না। নতুন ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। আর কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন যে আজকের ট্যুরটা আপনাদের কেমন লেগেছে আর আমি কেমন এক্সপ্লোর করতে পেরেছি। আর অবশ্যই ভুল হলে জানাবেন, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।